তাহলে আমরা এই যে আমরা বন্ড যে তিনটা তিনটা বন্ডের কথা বা বন্ড ইস্যুর সময় তিনটা কিভাবে বন্ড ইস্যু করে বেসিক্যালি হচ্ছে তিনভাবে বন্ড ইস্যু করে এই বন্ডগুলোর প্রথমটা হচ্ছে সমমূল্যে যখন বন্ড ইস্যু করে মানে একই মূল্যে মানে বন্ড ইস্যু প্রাইস এবং ফেস ভ্যালু যখন একই থাকে তখন আমরা বন্ড ইস্যু অ্যাট পার বলে থাকি। এটা এটার কিছু জার্নাল এন্ট্রি আছে। আমরা এখন জার্নাল এন্ট্রি গুলো একটু দেখার চেষ্টা করব। প্রথম যে জার্নাল এন্ট্রি, প্রথম আহ, প্রথম যেটা হচ্ছে কি, যদি বন্ড ইস্যুকালে, মানে এটা কি, প্রথম প্রথম কথা হচ্ছে সমমূল্যে যখন বন্ড ইস্যু করে তখন বন্ড ইস্যুকালে জাবেদা কোনটা। বন্ড ইস্যুকালে জাবেদা হচ্ছে কি ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল ক্রেডিট। বন্ডটা এটা কে করতেছে, কোম্পানি পার্সপেক্টিভে। আমরা কোম্পানির পার্সপেক্টিভে বলতেছি, বা আমি বন্ড ইস্যু করলাম বা আমি আমি অ্যাজ এ কোম্পানি চিন্তা করলে তাহলে কি এটা আমার জন্য জাবেদা, আমার জন্য সরি আমার জন্য দায়। বন্ডটা সবসময় দায়, মানে এই টাকাটা আমাকে দিতে হবে, ওই জন্য বলতেছি এটা হচ্ছে আমার জন্য দায়। ওই জন্য আমি ধরো 50,000 টাকা 5 কোটি টাকার বন্ড ইস্যু করলাম, তার মানে হচ্ছে ওই টাকাটা নিলাম মানুষের কাছ থেকে, ওই জন্য ক্যাশ ডেবিট, আমরা জানি ক্যাশ টাকা পাইছি ওই জন্য। আর এটা হচ্ছে বন্ড পেয়েবল ক্রেডিট। প্রথম এই ধরনের জাবেদাটা আমাদের মনে রাখতে হবে। এরপর বন্ডের সাথে একটা জিনিস অবশ্যই রিলেটেড, এটা হচ্ছে কি ইন্টারেস্ট। যদি ইন্টারেস্ট পরিশোধ হয়, কিন্তু ইন্টারেস্টটা জাস্ট পরিশোধ হবে, ইন্টারেস্টের জাবেদা দিচ্ছি যখন ইন্টারেস্টটা বকেয়া। আবার বলতেছে আমি ইন্টারেস্টের জার্নাল দিব, বাট ইন্টারেস্টটা যখন বকেয়া, তাহলে বন্ড। কারণ হচ্ছে কি এটা আমার জন্য, ধরো 1 বছর পর, মানে আমি 1 তারিখ জানুয়ারি 1 তারিখ 1 তারিখ একটা বন্ড ইস্যু করলাম 5 বছরের জন্য, ক্যাশ ডেবিট বন্ড পেবল ক্রেডিট। 31 তারিখ এসে আমি ইন্টারেস্টটা কি করব, ক্যালকুলেশন করব, তখন কি বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, বন্ড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার এই বিষয়টা? এই দুইটা বিষয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে। এরপর স্যার এটা কোন চ্যাপ্টার? স্যার এই চ্যাপ্টারের নাম কি? এটার নাম হচ্ছে দীর্ঘমেয়াদী দায় বা লং টার্ম লাইবিলিটি, অ্যাকাউন্টিং ফর লং টার্ম লাইবিলিটিস। ওকে। এরপর 3 নম্বরে, এখন প্রথমে হচ্ছে ইন্টারেস্টটা জাস্ট এক্সপেন্স হিসেবে আমি জার্নাল এন্ট্রি দিলাম। এই ইন্টারেস্ট আমি পে করি নাই, ইন্টারেস্টটা যখন বকেয়া। কিন্তু এই বকেয়া ইন্টারেস্টটা যখন পে করব, ইন্টারেস্টটা যখন আমি পে করব তখন জার্নাল কি হবে, অবশ্যই প্রথম হচ্ছে কি ইন্টারেস্ট ক্যাশ টাকাটা আমি বন্ড পেয়েবল যেটা হচ্ছে এটা বেসিক্যালি দিয়ে দিচ্ছি। তাহলে কি ইন্টারেস্ট এক্সপেন্স, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর ইন্টারেস্ট বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্টটা যখন দিয়ে দিচ্ছি, ইন্টারেস্টটা যখন দিয়ে দিচ্ছি, এই জাবেদাটা একটু ভুল আছে মনে হয়। যখন ইন্টারেস্ট দিয়ে দিব তখন হচ্ছে কি এই যে পেয়েবল ছিল এটা হচ্ছে ডেবিট হয়ে যাবে, এটা ডেবিট হয়ে যাবে। বন্ড ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট বন্ড ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। যদি ইন্টারেস্টটা আমি দিয়ে দিই, যদি এই বকেয়া ইন্টারেস্টটা যদি দিয়ে দিই, ওকে। কিন্তু আবার বলতেছি, যদি কোনো এই যে বকেয়া ইন্টারেস্ট, এই বকেয়া ইন্টারেস্ট যদি দিয়ে দিই, কিন্তু যদি যদি এই জার্নালটা না আসে, মানে হচ্ছে আমি 31 তারিখে এসে ওই যে আমি বললাম যে ইন্টারেস্ট হচ্ছে, কিন্তু ওই ইন্টারেস্ট আমি নগদে পরিশোধ করলাম,
আবার বলতেছি এই দুইটার মধ্যে ডিফারেন্স। কিছুক্ষণ আগে হচ্ছে আমি আগে এ, 31 তারিখের আমার ইন্টারেস্ট বকেয়া আছে, তখন আমি বললাম যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এই বকেয়া ইন্টারেস্টটা আমি এর পরের বছর বা জানুয়ারি 1 তারিখে গিয়ে, এর 1 মাস পরে গিয়ে টাকাটা দিয়ে দিচ্ছি। তখন কি হবে? ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কিন্তু আমি ডিরেক্টলি যদি ওখানে না গিয়ে আমি বললাম যে আমি ইন্টারেস্ট যা হয়েছে এটা দিয়ে দিচ্ছি, তখন জার্নাল হবে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। দুইটার মধ্যে ডিফারেন্স কি বোঝা গেছে? হ্যাঁ, ডিফারেন্স। একটু একবার সামারিটা। আচ্ছা, এর আগেরটা। আচ্ছা, এটা আমরা আবার বলতেছি আমি, এই যে প্রথমে হচ্ছে ইন্টারেস্ট যদি বকেয়া থাকে, তাহলে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স বকেয়া থাকলে আমরা জানি বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, বন্ড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন এই যে বকেয়া আছে এই ইন্টারেস্টটা, ধরো এটা জানুয়ারি 31 তারিখ বা ডিসেম্বর 31 তারিখ আমি এটা দিয়ে ইন্টারেস্টের জাবেদাটা বা জার্নালটা করলাম, কিন্তু এরপর 1 মাস পরে বা 1 তারিখ 2025 এই ইন্টারেস্ট আমি দিয়ে দিলাম, বা 24 তারিখ বা 1 মাস পরে এটা আমি দিয়ে দিলাম। তাহলে জার্নালটা কি হবে? বন্ড ইন্টারেস্ট, এটা পেয়েবলটা যেহেতু এটা পেয়েবল থাকবে না আর, পেয়েবলটা ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট এটা আমি দিয়ে দিলাম, এর পরবর্তী মাসে দিয়ে দিলাম। এটা আমি দিয়ে দিচ্ছি ওই জন্য কি হয়েছে, এই যে আগে আমার আম, বইতে লিখে গেছিলাম যে আমার পেয়েবল আছে, পেয়েবলটা ডেবিট আর পেয়েবলটা ক্রেডিট, আমি ক্রেডিট লিখে দিচ্ছি। এখন ওই পেয়েবলটা আর থাকবে না, যেহেতু ওর ইন্টারেস্টটা দিয়ে দিচ্ছি, তাহলে পেয়েবলটা ডেবিট আর ক্যাশ টাকা যেহেতু দিচ্ছি ক্রেডিট। এখন এটা হচ্ছে দুইটা জার্নাল কনসিকুয়েন্স, মানে একটার কনসিকুয়েন্স হচ্ছে আর একটা কনসিকুয়েন্স। এখন এমন কোনো কিছু হইতে পারে যে ইন্টারেস্ট আমি সরাসরি দিয়ে দিলাম, যে আমি ইন্টারেস্ট পে করে দিলাম জার্নাল, তখন কি বন্ড মানে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, মানে ক্যাশে যদি দিয়ে দেওয়া হয় তখন এটা হতে পারে, এটা হয়ে থাকে। এরপর আবার বলতেছে, আবার যদি ইন্টারেস্টটা যদি ইন্টারেস্ট বকেয়া ইন্টারেস্ট সহ ইন্টারেস্ট পিরিয়ডে মোট পরিশোধ করা হয়, বকেয়া ইন্টারেস্ট সহ। আবার ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ইন্টারেস্ট এটা যখন আমরা অঙ্ক করব এই জিনিসগুলো আরো একটু ক্লিয়ার হবে, আমরা যখন অঙ্ক করব আম, অঙ্ক করার সময় বেসিক্যালি এই জিনিসগুলো তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। বুঝা গেছে আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারছো? স্যার এটা কি মানে যখন 1 বছর হবে, হ্যাঁ, মনে করেন এটা 5 বছরের, যখন 1 বছর হবে তখন হচ্ছে ক্যাশ ক্রেডিট হ্যাঁ, হবে ক্যাশে মানে তখন। এটা উপরেরটা আর কি, মানে আর 1 বছর যখন পর। ওটা 5 বছর হয়ে যায় তখনই কি এই এই জাবেদাটা না? হ্যাঁ, এখানে আমরা যখন একটু অঙ্ক করব তখন আর একটু ক্লিয়ার হবে। বন্ড ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, তুমি জাস্ট এটা একটু মাথায় রাখো, জাস্ট এটা, যে ইন্টারেস্ট পরিশোধকালে যদি পূর্বের পরিশোধ বা বকেয়া ইন্টারেস্ট সহ বর্তমান ইন্টারেস্ট পিরিয়ডের মোট অর্থ পরিশোধ করা হয়, মানে ধরো এটা হয় কি যে গত বছরের একটা ইন্টারেস্ট আছে, ঠিক আছে, ধরো 2 বছর, এটা হচ্ছে 2 বছর, প্রথম হচ্ছে 1 বছর, 2 বছর পরে আমি চিন্তা করতেছি 2 বছর পরে এসে আমি সকল টাকাটা দিয়ে দিব, গত বছরের টাকাটা সহ দিয়ে দিব। তখন কি এই যে এইখানে 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 তোমার যে ইন্টারেস্ট এটা হচ্ছে 1 বছর পর, এটা হচ্ছে 1 বছর পর তুমি ক্যালকুলেশন করছো, ধরো 2019-এ তুমি এটা ক্যালকুলেশন করছো, ঠিক আছে। এখন 2020-এ এসে ওখানে তোমার বকেয়া রয়ে গেছে, 2020-এ এসে বলতেছো আমি 2019-এরটাও দিব, আবার এই বছরেরটাও দেব, 2019-এরটাও দিব, 2020-এরটাও দিব। তাহলে 2000, এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। আমি অনেকটা অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে কারো যদি ক্লিয়ার ধারণা থাকে সে খুব একটু ভালো পারবে। 2019-এর, তাহলে আমি কি 2019-এরটা হচ্ছে আমার দায়, মানে হচ্ছে পেয়েবল, 2019-এরটা হচ্ছে পেয়েবল, ঠিক আছে। 2019-এ যেটা আমার দিতে হবে দায় ছিল দিই নাই আমি, কিন্তু 2020-এরটা হচ্ছে আমার এক্সপেন্স, মানে যেটা এখনো এক্সপেন্স, মানে 2020-এরটা হচ্ছে এক্সপেন্স, এই বছরের ইন্টারেস্টটা। যেহেতু 2019-এ যখন 19-এ আমি জার্নাল করার সময় যেভাবে দিয়েছি বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স বন্ড পেয়েবল ক্রেডিট, কিন্তু এই টাকাটা যদি দিই আমি বলছিলাম যে কি হবে, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এই 2020-এ যদি এসে
যদি বলি যে 2019-এর যে পেয়েবল ছিল ওটা দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে পেয়েবলটা ডেবিট, ক্রেডিটটা ডেবিট হয়ে যাবে। আর 2020-এর জন্য হবে এক্সপেন্স, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। কিন্তু দুইটাই যেহেতু একসাথে দিয়েছি, 19 এবং 20-এর দুইটাই দিয়ে দিচ্ছি, ওই জন্য ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। ওকে। অ্যাডজাস্টিং এন্ট্রি এটা, যে 2020-এ এসে আমি বললাম যে ভাই গত বছরের ইন্টারেস্ট যেটা বকেয়া আছে ওটা দিয়ে দিব, আর এই বছর যেটা ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে ওটাও দিয়ে দিব। তার মানে হচ্ছে দুইটা ক্যাশ, দুইটা মিলেই ক্যাশ। একটা হচ্ছে এক্সপেন্স আর একটা হচ্ছে পেয়েবল। ওকে। এরপর, এরপর আমার মেয়াদ শেষ। বন্ডের মেয়াদ শেষ, 5 বছর, 10 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, বন্ডের 5 বছর হয়ে গেছে, বন্ডের মেয়াদ শেষ। বন্ড শেষে তখন কি? বন্ড পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এই ক্যাশ টাকাটা ক্রেডিট কি ভাই? এখন বন্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদের চুক্তি কি? তোমার টাকাটা তোমাকে ফেরত দিয়ে দিব। বন্ডের যে টাকাটা দেওয়ার কথা, মানে বন্ডের ভিতরে ওই যে ইস্যু প্রাইস, ফেস ভ্যালু, আমরা যে ইস্যু প্রাইস, ফেস ভ্যালু, যে ভ্যালুটা থাকে, ফেস ভ্যালুটা বেসিক্যালি থাকে, ওই ফেস ভ্যালুটা আমি তোমাকে বন্ড শেষে টাকাটা দিয়ে দিব। তোমার কাছ থেকে 5 বছর আগে আমি 5 লাখ টাকা নিয়েছিলাম, 5 বছর পরে ওই 5 লাখ টাকাটা অবশ্যই দিবে। এই যে ইন্টারেস্ট তো দিয়ে দিছো, তুমি দিছো দাও নাই, যদি না দাও তাও দিতে হবে। এখন তুমি বন্ডের টাকাটা দিয়ে দিচ্ছ, যে মূল টাকা যেটা নিচ্ছ ওটা দিয়ে দিচ্ছ। তা দিয়ে দিচ্ছ বলে হচ্ছে ক্যাশ ক্রেডিট, আর বন্ড পেয়েবল ডেবিট। তাহলে এই জিনিসগুলো আমরা করলাম কিসের জন্য? শুধুমাত্র বন্ড ইস্যুকালে জাবেদা করছি। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে। এখন আমরা বাকি দুইটা দুইটা একটু স্পিডে করব, যেহেতু ওইটার মতোই হুবহু একই। বন্ড যদি ডিসকাউন্টে হয়, ডিসকাউন্ট হলে সবসময় ডিসকাউন্টটা আসবে। মানে তুমি 1 লাখ টাকা হচ্ছে ফেস ভ্যালু, 1 লাখ টাকা হচ্ছে ফেস ভ্যালু, ওইটা তুমি 90,000 টাকা দিয়ে নিছো। এটা তার মানে হচ্ছে এটার ফেস ভ্যালু, ফেস ভ্যালু হচ্ছে 1 লাখ। আর তুমি ইস্যু প্রাইস, ইস্যু ইস্যু হচ্ছে, ইস্যু ভ্যালু হচ্ছে তোমার কত? 90,000 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট। তখন কি হয়? এখানে এই 10,000 টাকাটা হচ্ছে ডিসকাউন্ট। বন্ড ইস্যুকালে, এখানেও বন্ড ইস্যুকালে কি? বন্ড ইস্যুকালে তুমি ক্যাশ পাইছো, মানে সবসময় বন্ড ইস্যু করলে তুমি ক্যাশ পাও, কোম্পানি ক্যাশ পাবে, তারপর ক্যাশ ডেবিট। এরপর হচ্ছে বন্ড পেয়েবল ক্রেডিট, আগের মতোই। আগে যেরকম কি প্রথমে ছিল কি, বন্ড ইস্যু হলে কি ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল ক্রেডিট, ঠিক আছে? ঠিক এর একদম লাস্ট জার্নালটা এটার উল্টা হচ্ছে আর কি। লাস্ট জার্নালটা বন্ড পেয়েবলটা ওই যে প্রথমে যে জার্নালটা থাকে ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল ক্রেডিট, লাস্টে এসে এই বন্ডটা আমি যখন ফেরত দিয়ে দিব, লাস্টে এসে বন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা উল্টো হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে কি ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল ক্রেডিট। কিন্তু এখানে যে ডিসকাউন্ট আছে, ক্যাশ কত? তুমি ক্যাশ টাকা পাইছো কত হাজার, এটা যদি বলি ক্যাশ টাকা পাইছো তুমি ওর থেকে 90,000, ঠিক আছে? কিন্তু যখন তুমি দায় দিবা, তখন ফেস ভ্যালুটাই তোমাকে দিতে হবে, 1 লাখ টাকাটা তোমাকে দিতে হবে। এই 1 লাখ টাকাটা তোমাকে দিতে হবে। আবার বলতেছি, ও ক্যাশ টাকা নিছে আহ, মানুষের কাছ থেকে কত? 90,000 টাকা। কিন্তু তোমাকে কিন্তু বন্ডের গায়ে যে মেয়াদ শেষে, মানে তোমার লাইবিলিটি ক্রিয়েট হয়েছে কিন্তু কত, কত টাকা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে লাইবিলিটি ক্রিয়েট হবে ফেস ভ্যালু। কারণ কি, ওই যে 5 বছর পর, 7 বছর পর যখন তুমি টাকা দিবা, দলিলে যে টাকাটা লেখা থাকে ওই টাকাটাই দিতে হবে, ওই জন্য তোমার দায় ক্রিয়েট হবে 1 লাখ টাকা। তাহলে বাকি এই যে 10,000 টাকা, এটা হচ্ছে তোমার জন্য কি? খরচ। এটা হচ্ছে তোমার জন্য ডিসকাউন্ট। ডিসকাউন্টটা কি তোমার জন্য খরচ, ইনকাম না। ডিসকাউন্টটা তুমি কাকে দিছো? ওকে দিছো যে ডিসকাউন্টটা, এই ডিসকাউন্টটা তোমার জন্য খরচ, ওই জন্য এটা ডেবিট। ক্লিয়ার এটা? ডিসকাউন্টের জন্য বন্ড ইস্যু হলে কেন ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল ডেবিট হবে? ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপর, এরপর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট পরিশোধকালে যাবে না, ঠিক আগের মতোই। আগের মতো, শুধুমাত্র এখানে আগের মতো বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এই দুইটা হুবহু আগের মতোই। যে যখন ইন্টারেস্ট দিব তখন হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, বন্ড ইন্টারেস্ট ক্রেডিট।
কিন্তু এখানে একটা সবসময় আসবে যেটা ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল, এটা এটা যেহেতু ডিসকাউন্ট ইস্যু করছো সবসময় এই ডিসকাউন্টটা থাকবেই। তাহলে কি বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, বন্ড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, কিন্তু এখানে যেহেতু ডিসকাউন্ট ইস্যু করছো সবসময় ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল থাকবে। ঠিক আছে, তুমি যতটুক ডিসকাউন্টে পে করছো, এগুলো একটু আমরা যখন আরো অঙ্ক করব তখন আরো একটু ক্লিয়ার হবে। এরপর সেম আগের মতোই, যদি এখন আগের মতোই এখন ইন্টারেস্টটা তুমি ধরো ইন্টারেস্টটা বকেয়া রাখো না আর কি, এটা যদি বকেয়া রাখো তাহলে এই জার্নালটা, আর যদি বকেয়া না রাখো তাহলে কি এটার এটার বন্ড ইন্টারেস্ট ডেবিট, ওই যে পেয়েবলটা শুধুমাত্র বন্ড ইন্টারেস্ট পেয়েবল যেটা বকেয়া না রাখলে শুধুমাত্র এটা ক্যাশটা, যদি ক্যাশ টাকা দিয়ে দাও, যদি পরিশোধকালে ক্যাশ টাকা দিয়ে দাও তাহলে ক্যাশটা ক্রেডিট হবে আর কি। যেখানে আমি বললাম যে একটা দায় সৃষ্টি হবে, এখন দায় সৃষ্টি না হয় তুমি যদি চিন্তা করো না আমি ক্যাশ টাকাটা দিয়ে দিব, তাহলে ক্যাশটা ক্রেডিট হয়ে যাবে। এরপর আগের মতোই যদি ইন্টারেস্টটা যদি দাও, ইন্টারেস্ট পরিশোধকালে যদি এই যে এই টাকাটা দিয়ে দাও, কোনটা, যে আমি কিছুক্ষণ আগে ওই যে আগের অঙ্ক বলছিলাম যেটা, যে তুমি এই টাকাটা দিয়ে দিছো, কোন টাকাটা, যে টাকাটা তুমি পেয়েবল ডিক্লেয়ার করছিলা, যে এটা ডিসেম্বর 31 তারিখে এসে এক বছর ইন্টারেস্ট ক্যালকুলেশন করছো, এটা যে আমাকে এত টাকা দিতে হবে, এখন তুমি ডিসেম্বরে ক্যালকুলেশন করছো, জানুয়ারি এসে ওই ইন্টারেস্টটা দিয়ে দিচ্ছ, তখন কি হবে, এটা এই বন্ড পেয়েবলটা ডেবিট হয়ে যাবে, ক্যাশ টাকাটা যেহেতু দিচ্ছ ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। ওই জন্য বন্ড পেয়েবল, বন্ড ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা কি ইন্টারেস্ট যদি তুমি পে করে দাও, ইন্টারেস্ট যদি তুমি পে করে দাও, ঠিক সেম। এরপর লাস্টটাও যদি আমি দেখি, লাস্টটাও যদি বন্ডের মেয়াদ শেষে, এই যে তুমি প্রথমে বন্ড ইস্যু করছিলা, বন্ডের মেয়াদ শেষে ওর টাকাটা ওকে ফেরত দিয়ে দিতে হবে, বন্ডের মেয়াদ শেষে ওর টাকাটা ওকে ফেরত দিতে হবে, তাহলে বন্ড পেয়েবল কত, ওর থেকে যা টাকা নিছো ওই টাকাটা তুমি ফেরত দিয়ে দিতে হবে। বন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট মেয়াদ শেষে। ক্লিয়ার? এত পর্যন্ত ক্লিয়ার? 2 নম্বরটা, আফরোজা? জি স্যার, বুঝছি। ওকে, এটা একদম এটা এটা লাস্টে হচ্ছে নেওয়া, প্রথমে শুরুতে যেমন ক্যাশ পাইছো ক্যাশ নিছো আর বন্ড পেয়েবল দায় সৃষ্টি হয়েছে, এবং 5 বছর পর একটা নির্দিষ্ট সময় পর দায়টা চলে যাবে, ওই জন্য ক্রেডিটটা ডেবিট হয়ে যাবে, আর ওকে তো ক্যাশ টাকা দিয়ে দিচ্ছ, যে টাকাটা ওর থেকে নিচ্ছ ওই জন্য ক্যাশ ক্রেডিট। এখন লাস্ট ওয়ান আমার, যদি বন্ড ইস্যু অ্যাট প্রিমিয়াম, বন্ড ইস্যু অ্যাট প্রিমিয়ামের ক্ষেত্রে কি হবে, আগের উল্টাটায়, মানে হচ্ছে এখন এখন ডিসকাউন্টে যেরকম করতো ঠিক ওটার উল্টাটাই হবে, বন্ড ইস্যু অ্যাট প্রিমিয়াম, প্রিমিয়ামে যেটা হয় এটা আগের উল্টাটা হবে। এক্ষেত্রে কি, বন্ড অধিহার, অধিহার আর কি, যদি আমি একটা এক্সাম্পল বলি, যে তুমি 1,000 টাকা, 1 লাখ টাকার একটা জিনিস, ও বলতেছে ভাই আমার যদি ডিমান্ড বেশি হয় সে এটা করতেই পারে, ডিমান্ড যদি 1 লাখ টাকার একটা বন্ড 1,10,00,000 টাকায় বিক্রি করছে, 1 লাখ টাকার জিনিস 1,10,00,000 টাকায় বিক্রি করছে, তার মানে হচ্ছে 10,000 টাকা বেশি দামে বিক্রি করছে, এটাকে আমরা অধিহার বলতেছি, এটাকে আমরা অধিহার বলতেছি। তার অধিহারের ক্ষেত্রে জার্নাল কি হয়, অধিহারের ক্ষেত্রে জার্নাল হবে আগের মতোই, যে এখানেও এখানেও প্রিমিয়াম আসবে, আগে ডিসকাউন্ট আসছিল এখানে প্রিমিয়াম আসবে, মানে বন্ড ইস্যুকালে হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাশ পাইছো, এরপর হচ্ছে বন্ড পেয়েবল ক্রেডিট আগের মতো, ক্যাশ ডেবিট বন্ড পেয়েবল ক্রেডিট, কিন্তু এখানে যেহেতু প্রিমিয়াম আসছে তাহলে এই প্রিমিয়ামটা এখানে আসবে। আবার বলতেছে ক্যাশ টাকা, ওর থেকে ক্যাশ টাকা নিছো কত টাকা, 1 লাখ টাকার জিনিস তুমি 1 লাখ টাকা, 1,10,000 টাকা নিছো, 1,10,000, ওর থেকে 1,10,000 টাকা নিছো। এরপর বন্ড পেয়েবল, কিন্তু তোমার গায়ে মূল্য বা দলিলে তো মূল্য আছে 1 লাখ টাকা, তাহলে তুমি ওই 5 বছর 10 বছর পর তুমি ওকে 1 লাখ টাকাই দিতে হবে কিন্তু, ওই জন্য বন্ড পেয়েবল 1 লাখ টাকা ক্রেডিট। তাহলে এইখানে 10,000 টাকাটা কি, 10,000 টাকা বেসিক্যালি তোমার ইনকাম, 10,000 টাকা তোমার অ্যাক্সেস অ্যাক্সেস পাইছো যেটা প্রিমিয়াম, তাহলে প্রিমিয়ামটা ক্রেডিট, প্রিমিয়ামটা ক্রেডিট।
আবার বলতেছি, ক্যাশ টাকাটা, ওর থেকে ক্যাশ টাকা 1,10,000 টাকা নিছো, কিন্তু ফেস ভ্যালু লেখা আছে বা বন্ডের গায়ে লেখা আছে তো 1,00,000 টাকা, তাহলে বন্ড পেয়েবল হচ্ছে 1,00,000 টাকা। বাকি বাকি 10,000 টাকা হচ্ছে প্রিমিয়াম, যেটা ক্রেডিট। ক্লিয়ার? এটা কি বুঝা গেছে সবাই? জি স্যার, বুঝে গেছে। ওকে। ঠিক সেম আগের আগের চারটা জিনিসেই, এরপরে বাকি চারটা জিনিসই আগের মতোই। আমরা যদি একটু করে দেখি, একসাথে দেখি, হুবহু একই একই মতো, একই রকম, আগের মতোই। আম, ওই যে ডিসকাউন্টে যেরকম ছিল ঠিক ওই রকমই। যদি ইন্টারেস্টের ক্ষেত্রে আগের মতোই, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্টের ক্ষেত্রে যদি ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, আর যেহেতু প্রিমিয়াম আছে তাহলে প্রিমিয়ামটা ডেবিট হবে। এরপর হচ্ছে আমরা যদি ইন্টারেস্টটা নগদে পরিশোধ করি, তাহলে তাহলে ইন্টারেস্টটা যদি পরিশোধ করে দিই, তাহলে এখানে সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র একটা জায়গায় তফাৎ হবে এই। এখানে আবার বলতেছি, যদি এটা আমরা পরিশোধ করে দিই শুধুমাত্র ক্যাশ, আমরা এইখানে আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে ডিসকাউন্টের ক্ষেত্রে ডিসকাউন্টের ক্ষেত্রে এই জিনিসটা আসবে, ক্যাশ টাকা যখন দিচ্ছি। সরি, এখানে আবার বলতেছি, এখানে হচ্ছে কি, তাহলে ইন্টারেস্ট পরিশোধকালে কি বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম ডেবিট আর ক্যাশ ক্রেডিট। মানে হচ্ছে যদি এই এই জার্নালটা, এটা হচ্ছে যদি আমি পরিশোধ না করি, ইন্টারেস্ট যদি পরিশোধ না করি তাহলে হচ্ছে পেয়েবল ক্রেডিট, আর যদি ক্যাশ টাকা দিয়ে দিই তাহলে ক্যাশ ক্যাশ ক্রেডিট, মানে ক্যাশ টাকা দিয়ে দিলাম তাহলে ক্যাশ ক্রেডিট। আর ওটা হচ্ছে লাইবিলিটি ক্রিয়েট হয়েছে আর। ঠিক সেম, এখন আগের আগের ইন্টারেস্ট যদি তুমি ক্যাশে দিয়ে দাও, তাহলে বন্ড ইন্টারেস্ট পেয়েবলটা ডেবিট হয়ে যাবে, এক্সপেন্স দেখাবোই না, আর ক্যাশ ক্রেডিট, পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট কোন ইন্টারেস্ট যদি দিয়ে দাও। এরপর হচ্ছে বছর শেষে তুমি ওর টাকা ওরে দিয়ে দিলা, ওই যে ওর থেকে যা টাকা নিচ্ছে সব দিয়ে দিছো, যে কমিটমেন্ট দিছো যে আমি এত টাকা দিব, ওই টাকাটা যদি দিয়ে দাও তাহলে বন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? আমার এগুলো হচ্ছে জাস্ট আমি কোন কোন জার্নালটা দিব, আমার জাস্ট আমরা জার্নালটা একটু পড়ার চেষ্টা করছি, আজকের ক্লাসে চেষ্টা করছি হচ্ছে আমরা। তাহলে আমি যদি আজকের ক্লাসে আম, সম্পর্কে একটু বলতে বলি, আফরোজা একটু কি বলতে পারবা? তুমি প্রথম দেখে ছিলা। জি স্যার। হ্যাঁ। স্যার, হ্যাঁ বলো। কোথা থেকে বলবো? আম, বন্ড তিন প্রকার। একটা হচ্ছে যে সমমূল্য, অধিহার, অবহার। আচ্ছা, সমমূল্যটা হচ্ছে যে ফেস ভ্যালু এবং ইস্যু ভ্যালু দুটোটাই সেম থাকবে। ভেরি গুড। আর হ্যাঁ। অধিহার যেটা, সেটা হচ্ছে ফেস ভ্যালু বেশি থাকবে বাট ইস্যু কম থাকবে। আর ওকে। অবহার যেটা, সেটা উল্টা, ফেস ভ্যালু আচ্ছা। কম থাকবে বাট ইস্যু ভ্যালু বেশি থাকবে। আর জার্নাল গুলো আর কি। আচ্ছা। ওকে। থ্যাংক ইউ। আজকে একটু থাক, আমরা নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে। থ্যাংক ইউ সবাই।